আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে মায়া শরীরী, লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। সঞ্চারী ভট্টাচার্যের জন্ম 1990 সালের 3রা জানুয়ারি কলকাতায়। 2020 সালে ওনার প্রথম একক বই প্রকাশিত হয়েছিল। 2020-তে খোয়াই পাবলিকেশন হাউস থেকে মেহেরুন্নিসা, 2021-এ বসাক বুক স্টোর থেকে কর্ণিকা ল্যাপটপ, 2022-এ সিমিকা পাবলিশার্স থেকে শঙ্কা অভিশঙ্কা, 2023-এ অভিশপ্ত অশরীরী সিমিকা থেকে, 2024-এ বরানগর দর্পণ থেকে যে রাতের ভোর নেই, একতারা প্রকাশনী থেকে তন্ত্রপঞ্চক, টাইমলাইন প্রকাশনী থেকে নিশি নিলয়, নতুন লেখনী প্রকাশনা থেকে প্রেত নিশীথে, 2025-এ অনুভূতি প্রকাশনী থেকে সন্দর্ভে শয়তান প্রকাশিত হয়েছে। অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মহাভারতের অনালোকিত নারীরা বইটি। প্রতিলিপিতেও লেখেন তিনি। বাংলাদেশের বাংলা প্রকাশনী থেকে বেরিয়েছে সেই অভিশপ্ত বাড়ি, পর্তুগালের ভয়ঙ্কর, প্রহরনিশি রক্তক্ষেকো ইত্যাদি। এখনো পর্যন্ত প্রকাশিত অডিও স্টোরির সংখ্যা 515টি। প্রতিলিপির পাঠক সংখ্যা 18 লক্ষেরও অধিক। এখনও লিখে চলেছেন তিনি। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর রৌনক মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে পিয়ালি মণ্ডল, পার্থ মুখার্জি, অরূপ দাস, প্রীতম মজুমদার, ঝিনুক চ্যাটার্জি, দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, প্রিয়নাথ মুখোপাধ্যায়। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। ভোর 5টায় দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন পৌঁছল, তখন চারিদিক কুয়াশার চাদরে ঢাকা। ট্রেনের কামরা থেকে নামার পর থেকে অরুন্ধতির শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখানে আসার জন্য তার কোনো উৎসাহই ছিল না। অফিসে জরুরি অ্যাসাইনমেন্ট, তাও আবার এমন এক জায়গায় যেখানে মানুষজন প্রায় নেই বললেই চলে। আবার সেই যন্ত্রণাটা, আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু এখন তো দার্জিলিংয়ে তেমন ঠান্ডা নেই, তাহলে এত মাথা যন্ত্রণা করছে কেন? মনে হয় সাইনাসের সমস্যাটা আবার বেড়েছে। এক নাগারে এতক্ষণ ধরে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে কাজ করতে করতে বোধহয় এই সমস্যাটা বেড়ে গেছে। যা কাজকর্ম কিছুটা মিটে গেলে এখানে একটা ভালো হসপিটাল আছে, সেখানে গিয়ে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আশা করি ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলেই নিজের মনকে আশ্বস্ত করতে লাগলো অরুন্ধতী। একটা দুর্গম পুরনো কটেজে গিয়ে উঠতে হবে তাকে, যা শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। পাহাড়ের গা ঘেঁষে ঘন জঙ্গলের ভিতরে অবস্থিত ওই কটেজটা একেবারেই তার স্বাস্থ্যের জন্য অনুকূল ছিল না, কিন্তু কাজের সূত্রে তাকে যে আসতেই হতো। এর আগেও অফিসের কাজে নানান জায়গায় যেতে হয়েছে তাকে, তবে দার্জিলিংয়ের ওই নীরবতা এবং অন্ধকারময় পরিবেশ যেন অরুন্ধতির মনের মধ্যে এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছিল। এই কাজের জন্য অন্য কোনো সহকর্মীকে পাঠানো হলো না কেন? তাকেই কেন বেছে নেওয়া হলো? সেটা অরুন্ধতী বুঝে উঠতে পারেনি। হয়তো সে বসের সবচেয়ে বিশ্বস্ত এবং দক্ষ কর্মচারী বলেই এই গুরু দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হয়েছে। আমি জানি বস ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছেন। আসলে আগেরবার অ্যাসাইনমেন্টটা যেহেতু আমি ঠিকভাবে হ্যান্ডেল না করে মিত্রবাবুর উপর ছেড়ে দিয়েছিলাম, সেই কারণেই এখন আমাকে এই হ্যাপা ভুগতে হচ্ছে। ইটস সো ডিসগাস্টিং। যেভাবেই হোক কাজটা সেরে অফিসে ফিরে তারপর বসের সাথে সরাসরি কথা বলবো। আর সহ্য হচ্ছে না। অন্য কোথাও শিফট হয়ে যাব কাজ নিয়ে, কিন্তু ওই অফিসে আর নয়। দিস ইজ দ্য ভেরি লাস্ট টাইম। বরাবরই একটু ডাকাবুকো স্বভাবের ছিল অরুন্ধতী। কাজ করত খুব যত্ন সহকারে, কিন্তু অর্থ আর প্রাচুর্যের থেকেও বেশি গুরুত্ব দিত বিশ্বাস এবং ভরসার। কারণ ছোটবেলা থেকে ওই দুটির অভাব তাকে কুড়ে কুড়ে খেত।
মা বাবা থাকা সত্ত্বেও তাদের ভালোবাসা থেকে চিরকালের জন্য বঞ্চিত থাকতে হয়েছিল তাকে। মা আর বাবা দুজনেই ছিলেন চাকুরিজীবী। কেবলমাত্র অর্থ আর প্রাচুর্যের লোভেই নিজের মেয়েকে আয়ার হাতে মানুষ করতে ছেড়ে দিয়েছিলেন তারা। কিন্তু একজন বেবি সিটার কখনোই মা বাবার ভালোবাসা দিতে পারে না। তাই এক প্রকার মা বাবার ছত্রছায়ায় থেকেও তাদের থেকে বঞ্চিত হয়ে বড় হতে হয়েছিল তাকে। এই ধারণা এবং এই প্রতিকূলতা অরুন্ধতির মনের মধ্যে গভীর ছাপ ফেলে গিয়েছিল। নিজের অন্তরে সব সময় এই যন্ত্রণা তাকে দগ্ধ করত। আর এই যন্ত্রণাকে সঙ্গে নিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল অরুন্ধতী। তবে এই যন্ত্রণা কিভাবে যে তার অন্তরটাকে পরিবর্তিত করে দিয়েছিল সে সম্পর্কে তার ধারণা ছিল না, কারণ সবটাই ঘটেছিল অজান্তে। অ্যাংজাইটি আর ডিপ্রেশনের ওষুধগুলো খেতে খেতে শুধু কাজ আর নিজের বাধা ধরা জীবনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে বাধ্য হয়েছিল সে। তার জন্য অপেক্ষা করছিল এত ভয়ানক সত্য। সেটা সম্পর্কে অরুন্ধতী তখনও অবগত ছিল না। কাজটা সুষ্ঠুভাবে করতে হবে এই কথা ভেবেই লাগেজগুলো হাতে নিয়ে এগোতে শুরু করলো সে। আজকের ওয়েদার দেখে তো মনে হচ্ছে না এখানে কাউকে পাবো। কোনো কুলিও তো নজরে পড়ছে না। কি করব জানি না। শেষে কি একাই এই লাগেজগুলো টানতে টানতে আমাকে নিয়ে যেতে হবে? ও গড, এ তো আচ্ছা সমস্যায় ফেসে গেলাম মনে হচ্ছে। শিট, এখন কি করি? অরুন্ধতী ওখানকার পরিস্থিতি দেখে ক্রমে আরো বিব্রত হয়ে পড়ল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে এদিক ওদিক চাইতে শুরু করল। যদি নতুনত্বের স্বাদ মেলে, যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে। কারণ দার্জিলিংয়ে সে প্রথমবারই এসেছিল। এটাই ছিল দার্জিলিংয়ে তার ফার্স্ট অফিস ট্রিপ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল, বুকটা হালকা করার চেষ্টা করল, কিন্তু পারল না। তার বুক জুড়ে কেবলই চাপা আতঙ্ক। দীর্ঘদিনের বেমক্কা চিন্তাধারা তার মনের গভীরে দুর্দান্ত প্রভাব ফেলেছিল। এদিক ওদিক তাকিয়ে সে গাড়ির সন্ধান করতে লাগলো। হোটেলের ম্যানেজারের তো গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিল, তেমনটাই তো ফোন করে বলেছিলেন তিনি। উফ, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে আমাকে? সো ডিসগাস্টিং। আরও কিছুটা রাস্তা হেঁটে আসার পর সে দেখল স্টেশনের বাইরে ঢালু জমির নিচের দিকে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কটেজের ম্যানেজারের পাঠানো গাড়িটা তার জন্য অপেক্ষা করছিল। একজন রোগা লম্বাটে চেহারার চালক নেমে এসে তাকে নমস্কার করল। मैडम, क्या आप ही अरुंधति सेन हैं? অরুন্ধতী ঘাড় নেড়ে সম্মতি জানালো। मैं पासांग, वो कॉटेज का ड्राइवर। आइए, गाड़ी में बैठ जाइए। পাসাংয়ের চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি লক্ষ্য করল অরুন্ধতী। যেন সে এই কাজটা করতে বাধ্য হচ্ছে, কিন্তু কোনোভাবেই সে খুশি নয়। আপনার চেহারা দেখে মনে হচ্ছে না আপনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই কাজে। हाँ मैडम, मैडम আমি कुछ कुछ बांग्ला जाने। नहीं मैडम, वो दरअसल वो कॉटेज में खूब लोगों का आना जाना थोड़ा कम होता है। वो जो भी आते हैं उनमें से कई लोग ও ফিরেও তো যান না, তাই একটু ঘবরাহট হচ্ছে। অরুন্ধতীর মনে এইবার এক নতুন ভয় দানা বাঁধতে শুরু করল। সে কোনো মতে নিজেকে সামলে বলল, আপনি কি বলতে চাইছেন? ফিরে যান না মানে কি হয় ওখানে? नहीं नहीं, कुछ ना मैडम। दरअसल मैं कहने की कोशिश ये कर रहा था कि वो কটেজ থেকে অনেকে অনেকভাবে নিখোঁজ হয়েছে। आपने तो से सब खबरें कागज व टीवी चैनल में देखा होगा या पढ़ा होगा, तो हमेशा ही ये सब लगा रहता है मैडम जी। तो वे वो बंगाली में कहते हैं ना, वो सावधान मारना ही मैडम। একটু ও চকান্না হোকার একটু চলাফেরা করেন তো তাহলে মনে হয় না আপনার কোনো বিপদ होते पारे। शहर का लोग है और यहाँ वहाँ घूमना आना जाना पड़ता है आपको, तो मेरा विश्वास है আপনি ঠিকই মানিয়ে নিতে পারবেন ম্যাডাম। খালি ও রাতকে সময় কটেজ के बाहर বেরোবেন না, এটাই অনুরোধ है आपसे। লিন চলুন, দেরি হয়ে যাচ্ছে, আসেন। অরুন্ধতী আর কিছু বলল না। সে বুঝল এই লোকটা তার কাছে এমন কিছু গোপন করতে চাইছে
যা তার মনে থাকা ভয়টাকে আরো বাড়িয়ে তুলছে। গাড়ির ইঞ্জিন চালু হলো এবং গাড়িটা শহরের ঘিঞ্জি এলাকা ছেড়ে আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল। পথ যত এগিয়ে চলল ততই দুপাশের দৃশ্য বদলাতে থাকল। পাহাড়ি গ্রামগুলো পিছনে পড়ে রইল আর চারপাশে ঘন জঙ্গল বাড়তে লাগল। কুয়াশার চাদর আরো ঘন হয়ে পুরো পথটাকে ঢেকে দিচ্ছিল। পাসাং গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল। মাঝে মধ্যে রাস্তার পাশে দু একটা শিয়াল অথবা বুনো কুকুরের চোখ ঝলসে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। একটা সময় রাস্তাটা ক্রমে কাঁচা হতে শুরু করল। অরুন্ধতী বুঝল তারা লোকালয় থেকে অনেকটাই দূরে এসে পড়েছে। জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে তারা। মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। অরুন্ধতীর হাতের মুঠো আরো শক্ত হয়ে গেল। সে পাসাংকে জিজ্ঞেস করল, আর কত দূর? আমরা তো শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি মনে হচ্ছে। পাকা রাস্তা তো আর নজরে পড়ছে না। আপনি তো প্রায় 15 মিনিট ধরে কাঁচা রাস্তা দিয়ে গাড়িটা এগিয়ে নিয়ে চলেছেন। আপনি ঠিকঠাক জানেন তো কটেজটা কোথায়? ঠান্ডাটাও তো বাড়ছে। কটেজটা কি আরো অনেক ভেতরে? लीजिए मैडम जी, आ गए कॉटेज। वो जो दूर रोशनी देख रही है वही है कॉटेज। ড্রাইভারটি অরুন্ধতীকে কথাগুলো বলে তাকে আশ্বস্ত করতে চাইল। অরুন্ধতী তাকিয়ে দেখল পাহাড়ের ঢাল বেয়ে একটা পুরনো কাঠের বাড়ি দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে বাড়িটা যেন কোনো এক রহস্যের গল্প বলছে। গাড়ি কটেজের সামনে এসে থামল। কটেজটা পুরোটাই ছিল কাঠের তৈরি। পুরনো কিন্তু বেশ রুচিসম্মতভাবেই সাজানো ছিল সবকিছু। চারপাশে ছোট ছোট ফুলের বাগানগুলি কুয়াশার কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল ওই অঞ্চলটি খুব সুন্দর সুন্দর ফুলে ঢেকে রয়েছে। বাগানের আস্বাদ পাওয়ার জন্য কুয়াশা কাটার অপেক্ষা করতে হবে, এটুকুই ছিল ওই অঞ্চলের প্রধান অস্তিত্ব। পাসাং গাড়ি থেকে নেমে তার লাগেজ বের করে দিল। কটেজের রিসেপশনে একটা ছেলে বসেছিল, যার বয়স হবে ওই 30-এর কোঠায়। ছেলেটি উঠে এসে তাদের স্বাগত জানালো। নমস্কার ম্যাডাম, আমি শ্যামল, এই কটেজের ম্যানেজার। আমি আপনার সাথে ওভারফোনে কথা বলেছিলাম। আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসলে এখানকার এলাকাটাই পাহাড়ি, বড্ড চড়াই উতরাই পথ তো। এই পথে সচরাচর আপনার হয়তো চলাফেরা করার অভ্যেস নেই, কিন্তু আমাদের এই ড্রাইভারটি খাসা, খুব ভালো ড্রাইভিং করতে পারে। আচ্ছা, সঠিক সময়ে আপনাকে রিসিভ করতে পৌঁছে গিয়েছিল তো? অরুন্ধতী তার সঙ্গে হাত মেলালো। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক সময় পৌঁছে গিয়েছিলেন। আমাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তবে পাহাড়ি এলাকায় সত্যি এই প্রথমবার আমাকে আসতে হয়েছে বইকি, সেই কারণে একটু অসুবিধা তো হচ্ছিলই। আর পাশাপাশি আবার হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে দেখছি। সেই সঙ্গে কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে গোটা জায়গাটা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করুন না ম্যাডাম, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? ওই যে দূরে যে বাগিচাটা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাওয়ার এখন কিছুই নজরে পড়ছে না, তবুও আমার কেন জানি মনে হচ্ছে ওখানে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আপনারা কি ওখানে ফুলের চাষ করেন নাকি? মনে হয় সবই পাহাড়ি ফুল, তাই না? আচ্ছা, ওখানে গোলাপের চাষ হয়? এখানে নাকি গোলাপ খুব বিখ্যাত। ম্যানেজারটি অরুন্ধতীর এতগুলো প্রশ্নের উত্তর না দিলেও কেবল তাকে বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন। ওদিকে একটা সুন্দর বাগিচা রয়েছে, ওখানে আমরা অনেক ফুলের চাষও করি। মালিও আছেন, নিয়মিতভাবে ওই বাগিচাটার পরিচর্যাও করেন। গোলাপ গাছ আগে ছিল না, তবে বেশ কয়েকদিন হলো কয়েকটা নতুন গোলাপ গাছ লাগানো হয়েছে। আপনার মতন অনেক টুরিস্ট গোলাপ ফুলটা পছন্দ করেন তো, তাই। তবে একটাই কথা ম্যাডাম, গোলাপ দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু কণ্টকময়। সুন্দর জিনিসে কাঁটা থাকে ম্যাডাম, তাই যা কিছু সুন্দর মনে হবে সঙ্গে সঙ্গে সেটা হরপ করতে যেতে নেই, তাহলে এই কাঁটা বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরেই যেটা নজরে পড়ে সেটা হলো রক্ত।
ম্যানেজার এই কথাগুলো বলেই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। প্রথমে ড্রাইভার, তারপর এই ম্যানেজার, সকলের কথাগুলি অরুন্ধতির মনের মধ্যে একটা আবঝা সন্দেহের বীজ বপন করতে শুরু করেছিল। বিষয়টি প্রাসঙ্গিক হলেও এর সাথে জড়িয়ে থাকা কালো অন্ধকারের পরশটা তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল। অরুন্ধতী আর কথা বাড়ালো না, ভিতরে যাওয়ার জন্য এগিয়ে যেতে লাগলো। অরুন্ধতী কোনো প্রশ্ন করছে না দেখে শ্যামলও আর কথা বাড়ানোর মিথ্যে কৌতূহল ব্যক্ত করল না। ম্যানেজারের দক্ষ ভূমিকা পালন করার কাজে নিজেকে নিয়োজিত করল সে। শ্যামল তাকে ভেতরে নিয়ে গেল। কটেজের ভিতরটা ছিল বেশ ঠান্ডা। কাঠ এবং পুরনো বইয়ের একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল অরুন্ধতির। রিসেপশনের দেওয়ালে পুরনো কিছু ছবি ঝোলানো রয়েছে দেখে সে চমকে উঠল, যার মধ্যে একটি ছবি অরুন্ধতির দৃষ্টি আকর্ষণ করল। ছবিতে সে দেখতে পেল একটা অল্প বয়সী মেয়েকে, যার চোখ দুটি ছিল গভীর এবং বিষণ্ণ। ছবির মেয়েটির চোখ দুটি দেখে তার বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। শ্যামল তাকে তার ঘরে চাবি দিল। ম্যাডাম, আপনার ঘর দোতলায়, এই সিঁড়ি দিয়ে সোজা উঠে যাবেন। করিডোরের একদম শেষ ঘরটা আপনার। কেমন? আমরা আপনার জন্য রাতের খাবারের ব্যবস্থা করছি, আপনি ফ্রেশ হয়ে নিন। অরুন্ধতী চাবিটা হাতে নিয়ে দোতলার দিকে এগোতে শুরু করল। কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় সে অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। পিছন ফিরে তাকালো, কেউ নেই। তবু তার মনে হলো রিসেপশনের সেই ছেলেটা শ্যামল তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। যতক্ষণ না পর্যন্ত সে দোতলায় উঠে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তাকে দেখা যাচ্ছে, ততক্ষণ ওই দৃষ্টিটাও যেন তার পিছু নিচ্ছিল। কিছুতেই শ্যামলের দৃষ্টি তাকে এড়িয়ে যাচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন নতুন কিছু দেখতে চাইছে, নতুন কিছুকে আবিষ্কার করতে চাইছে। অরুন্ধতির মুখাবয়বে জমে থাকা ভয়ের আশ্বাসটা যেন শ্যামলকে একটু হলেও স্বস্তি দিচ্ছিল বইকি। অরুন্ধতী ঘরে প্রবেশ করল। ঘরটা ছিল বেশ বড়, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কিছুই স্পষ্ট ছিল না। জানলা ঠিক বাইরে একটা পুরনো পাইন গাছ নজরে পড়ল, যার শাখা প্রশাখা জানলা ঘেঁষে দাঁড়িয়েছিল। অরুন্ধতী তার লাগেজ রেখে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। হঠাৎই তার কানে এলো এক অদ্ভুত ফিসফিসানির শব্দ। তুমি এসেছো? তুমি এসেছো অরুন্ধতী? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম, কতদিনের অপেক্ষা। এক নারী কণ্ঠের সুর যেন হালকা আবহে অরুন্ধতির কানকে স্পর্শ করে বাতাসে মিলিয়ে গেল। অথচ অরুন্ধতী কিছুই অনুভব করতে পারল না, কিন্তু তারপরেও অনিচ্ছা সত্ত্বেও সেই শব্দের রেশটা যেন তার কানের গহ্বর দিয়ে প্রবেশ করে হৃৎপিণ্ডে এসে আঘাত করে বলল, হ্যাঁ, আমি আছি, আমি এখানেই আছি, তোমার জন্যই তো অপেক্ষা করছি। অরুন্ধতী থমকে দাঁড়ালো, চারিদিকে তাকালো, কিন্তু কোথাও কিছু নেই। সে ভাবল হয়তো এটা তার মনের ভুল। সে তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকল। হাত মুখ ধুতে গিয়ে আয়নার দিকে চোখ পড়তেই সে আবারও চমকে উঠল। আয়নার ভিতর তার প্রতিবিম্বের মুখে একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল, যা এক পলকের জন্য হলেও তাকে আশঙ্কিত করে তুলল। মনে হলো তারই অবয়ব যেন তার দিকে তাকিয়ে হাসছে, অথচ বাস্তবে এক প্রকার গোমড়া মুখেই আয়নার দিকে তাকিয়েছিল অরুন্ধতী। তবে এ কি? তারই মতো দেখতে কেউ তার দিকে অমনভাবে তাকিয়ে বিকট হাসছিল কেন? এমনটা অনুভব হতেই অরুন্ধতীর হাত থেকে তোয়ালেটা মাটিতে পড়ে গেল। অরুন্ধতী দ্রুত আয়না থেকে চোখ সরিয়ে নিল। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে ঠিক করলো আজ আর বাইরে বেরোবে না। রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ। এমনটা কখনোই হতে পারে না। আমারই মতন দেখতে একজনকে আয়নার মধ্যে দেখলাম আমি। এটা কেবলমাত্র আমার নজরের ভুল হতে পারে না। ওইটা
আমার দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু এটা কে? তবে কি শ্যামলের কথাই ঠিক? এই কটেজে কি এমন কিছু আছে যা সত্যিই ভীষণ রহস্যময়? ও গড, আমাকে তো এখন এখানে আরো বেশ কয়েকটা দিন কাটাতে হবে। আমি তো এখানকার কিছুই চিনি না। না হলে আজকেই এই কটেজ থেকে আমি অন্য কোনো হোটেলে শিফট করে যেতে পারতাম। নিজের মনকে এই কথাগুলো বলে সান্ত্বনা দিতে লাগলো অরুন্ধতী। কিন্তু সে জানতো ওটা তার নজরের ভুল ছিল না। ওখানে সে যা দেখেছিল তার অনেকটাই সত্যি। এটি কেবল তার অন্তর মনের বিকার হতে পারে না। সন্ধ্যা নেমে এলো, কুয়াশা আরো ঘন হলো। কটেজের চারপাশে গা ছমছমে নীরবতা বিরাজ করতে শুরু করলো। অরুন্ধতী বুঝতে পারল এখানে সে একা, আশেপাশে আর কেউ নেই। আশেপাশের কটেজগুলো আপাতত খালি পড়েছিল। অবশ্য ম্যানেজার বাবু এই বিষয়টা আগেই জানিয়েছিলেন যে এই কটেজে খুব একটা বেশি কেউ আসে না। শহর থেকে একটু দূরে অবস্থান করায় এই কটেজটিকে কেউ সেভাবে থাকবার জন্য বেছে নেয় না। কিন্তু অরুন্ধতী চিরকালই একটু নীরবতা, একটু নিরিবিলি পছন্দ করত। শহর থেকে কিছুটা দূরে হলেও এই স্থানটিকে তার থাকবার জন্য একেবারে উপযুক্ত এবং মনোরম বলে মেনে নিয়েছিল। কটেজে আর কোনো অতিথি নেই এটা অনুভব করতেই সে ফোন করে তার এক বন্ধুকে কল করতে চাইল। কিন্তু দেখল সেখানে নেটওয়ার্ক পরিষেবা একেবারেই নেই। বিষয়টা দেখা মাত্রই সে আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সে দরজার হুক দিয়ে বাইরের দিকে চেয়ে দেখল শ্যামল দাঁড়িয়ে আছে। তার হাতে রয়েছে অরুন্ধতীর জন্য আনা রাতের খাবার। সে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল। ম্যাডাম, আপনার খাবার। অরুন্ধতী খাবারটা নিয়ে বলল, ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? কি? সন্ধ্যার পর এই কটেজের বাইরে বা করিডোরের বাইরে বেরোবেন না, বিশেষ করে রাত 12টার পর। কিন্তু কেন? ওই সময় এই কটেজটা আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এখানে এক অদৃশ্য সত্তার রাজত্ব কাজ করে বলে স্থানীয় লোকেরা মনে করেন। তার রাগ খুব বেশি। সে চায় না কেউ এখানে থাকুক। কে সে? শ্যামল কোনো উত্তর দিল না, কেবল তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দুটি এমনভাবে জ্বলছিল যেন সে নিজেও কোনো রহস্যের অংশ হয়েই তার সাথে কথাগুলো বলে চলেছে। শ্যামল পুনরায় ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বলল, আসলে এই জায়গাটা তো জঙ্গলে ঢাকা একটি এলাকা, তাই আশেপাশে অনেক হিংস্র জন্তুদের উপদ্রব আছে। আবার অনেকে বলে এখানে নাকি অশরীরী আত্মারাও রয়েছে। বুঝতেই পারছেন, এটা পাহাড়ি এলাকা। খুন খারাপি হওয়াটা কিন্তু এখানে অস্বাভাবিক কিছু নয়। তারপরে আপনি হলেন গিয়ে একা মানুষ, আশেপাশে আর কোনো লোকজনও নেই। আমরাও যে যার মতো নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ব। তাই যাওয়ার আগে আপনাকে রাতের খাবারটা দিয়ে গেলাম। মানুষের মৃত্যু বড় নৃশংস একটি সত্য। কিভাবে তা আসে কেউ বলতে পারে না। আর সেখানে আপনি যখন একা রয়েছেন, তখন এই সকল ভয়ের উদ্রেক তো আপনার মনে হবেই, উপদ্রব হবেই। তাই নিজেকে একটু সামলে রাখবেন। অনেকেই তো এই কটেজ থেকে গায়েব হয়ে গেলেন, কারোর কোনো ট্রেসও পাওয়া যায়নি। ফলে বলতে পারবো না আসল রহস্যটি ঠিক কি। যাক ম্যাডাম, অনেক রাত হয়ে গেছে, আর আপনি অনেকটা পথ জার্নি করে এসেছেন। বেশ ধকল গেছে। খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। সব কিছু তো ঘরেই রয়েছে, কিন্তু যতটা পারবেন রাতের বেলা বাইরে বেরোনোটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন। কালকে ভোরবেলা আমি আবার এসে আপনাকে চা দিয়ে যাব। গুড নাইট ম্যাডাম। কথাগুলো বলেই শ্যামল উদ্ভ্রান্তের মতন অন্ধকার করিডোরের দিকে এগিয়ে গেলেন। আর ওই অন্ধকার
ধীরে ধীরে তার গোটা শরীরটাকে গ্রাস করে ফেলল। শ্যামল চোখের আড়াল হতেই অরুন্ধতী তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। তার মনে হলো সে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অনিরাপদ স্থানে রয়েছে। খাবার প্লেটটা টেবিলের ওপর রেখে সে বিছানায় এসে বসে পড়ল। বাইরে তখন হাওয়ার শোঁ শোঁ শব্দ হচ্ছে। পাহাড়ের কোলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা হাওয়াগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল। পাইন গাছটা জানালার কাছে বারবার এসে তার উচ্ছৃঙ্খল ডালপালাগুলোকে নিয়ে আঘাত করছিল। অরুন্ধতী মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা তার মনের ভয় মাত্র, কিন্তু তার ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এখানে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার ঘরে প্রবেশ করেছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল দরজার ঠিক পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়াটি ক্রমশ স্পষ্ট হতে শুরু করল। অরুন্ধতী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন সে আবার চোখ খুলল, দেখল ছায়াটি আর নেই। সে উঠে দাঁড়ালো, বাথরুমে গেল, কিন্তু সেখানেও কিছু নেই। সে জানলার কাছে গিয়ে পর্দা সরালো। বাইরে ঠান্ডা বাতাস সাথে সাথে তার মুখে এসে লাগলো। ঠিক তখনই তার নজর পড়ল পাইন গাছের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি মেয়ে। তার লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে, হাসছে। তার চোখগুলো যেন আগুনের গোলা। অরুন্ধতী ভয়ে চিৎকার করে উঠল। এরপরই অজ্ঞান হয়ে গেল। অরুন্ধতীর জ্ঞান ফিরল এক প্রচণ্ড ঝাঁকুনিতে। শরীরটা তখনও থরথর করে কাঁপছে। সে চোখ খুলে দেখল তার নিজের বিছানাতেই শুয়ে আছে। বাইরের জানলা দিয়ে ভোরের হালকা আলো এসে পড়েছে তার মুখে। পাইন গাছটা স্থির হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছে, তবে আগের রাতের মতো সেটিকে আর অত ভয়ঙ্কর দেখাচ্ছে না। সবকিছু কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে। সে উঠে বসল। বুকটা তখনও ধড়ফড় করছিল। সে কি তাহলে দুঃস্বপ্ন দেখছিল? হঠাৎ তার মনে পড়ল রাতের ঘটনার কথা। সেই ঝুলন্ত মেয়ে, তার বীভৎস চেহারা। সে দ্রুত জানলার কাছে গিয়ে পর্দাটা আবারও সরালো। বাইরের দিকে তাকিয়ে দেখল তেমন কিছুই নেই। আর সেই ভয়ঙ্কর মুখাবয়বের আর কোনো অস্তিত্বই নেই। চারিদিকটা সোনালি রোদের আলোয় ঝলমল করছিল। গাছটা আগের মতোই দাঁড়িয়েছিল, নিজের সৌন্দর্য নিয়ে ডালপালাগুলোকে আলতো স্পর্শে কাঁপিয়ে চলেছিল। সে নিজেকে বোঝালো হয়তো এই সব কিছু কেবলমাত্র তার মনের ভুল। এই জায়গাটা তার মনকে প্রভাবিত করেছে, আর সেই কারণেই হয়তো সে এমন জিনিস দেখতে পেয়েছে। শ্যামলের বলা ওই কথাগুলোর জেরেই হয়তো তার মনের মধ্যে থাকা ভয়গুলো অবয়বের আকারে তার চোখের সামনে ধরা দিয়েছে। রাতের ওই কুহেলিকা অন্ধকারের মধ্যেও নানান রকম শারীরিক গঠনভঙ্গি ধারণ করে তার মনের মধ্যে ভয়ের আদলকে ঘিরে এক নতুন রূপে আবির্ভূত হয়েছিল তার সামনে। সেটার ফলস্বরূপ সে আতঙ্কিত হয়ে পড়েছিল। বিষয়টা আন্দাজ করতে পেরে অরুন্ধতী মৃদু হাসল। তারপর ফ্রেশ হয়ে সে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখল রিসেপশনে শ্যামল বসে আছে। তাকে দেখে শ্যামলের ঠোঁটে একটা ফিকে হাসি ফুটে উঠল। ম্যাডাম, কাল রাতে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ, মোটামুটি। সে শ্যামলকে কালকের ঘটনার কথা বলতে চাইল, কিন্তু পারল না। তার মনে হলো শ্যামল তাকে বিশ্বাস করবে না, উল্টে হাসবে। সে কোনো মতে নিজেকে সামলে বলল, আজ আমার একটা কনফারেন্স আছে, শহরে যেতে হবে। ড্রাইভার কখন আসবে? পাশাং আজ আসবে না ম্যাডাম, তার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে। আমাকে সে ফোন করে সকালেই জানিয়ে দিয়েছে। আসলে সে জানতো আপনার আজকে কনফারেন্স আছে। আপনি বোধহয় এই ব্যাপারে ওকে গতকালই জানিয়েছিলেন, তাই সে আপনাকে বলার জন্য আমাকে অনেক আগেই ইনফর্ম করে দিয়েছে। আপনি চাইলে নিজেই গাড়ি নিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে আমি অন্য ড্রাইভারের ব্যবস্থা করতে পারি।
তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে ম্যাডাম। আমাদের তো ওই একটাই ড্রাইভার আছে, নতুন ড্রাইভার খুঁজতে গেলে একটু সময় দিতে হবে। কিন্তু তাতে আবার আপনার দেরি হয়ে যাবে মনে হয়। তাহলে কি করবেন বলুন তো? আপনি কি তাহলে একাই যাবেন? আপনি তো শুনেছি খুব ভালোই ড্রাইভ করতে পারেন, কিন্তু পাহাড়ি এলাকায় পারবেন কি? দেখবেন একটু সাবধানে কিন্তু। এখানে আপনি বিপদকে আকর্ষণ না করলেও বিপদ যে আপনাকে কিভাবে আকর্ষণ করবে আপনি জানতেও পারবেন না। যাক, গাড়ির চাবি নিচে রাখা আছে, আপনি যদি চান তাহলে যেতে পারেন, অসুবিধা নেই। তবে যাওয়ার আগে এই নোটিশের খাতায় একটা সাইন করে দিয়ে যাবেন, কারণ আমাদের তো ওপরতলায় জবাবদিহি করতে হয়, তাই। আপনারা কোনো বিকল্প ড্রাইভারের ব্যবস্থা করেননি? এমন একটা কথা বলার সময় আপনার কি একটুও বাঁধলো না? আমি হাজার একটা সমস্যা মাথায় নিয়ে চলি, সেখানে এরকম একটা বিপজ্জনক পথে প্রথমবার ড্রাইভিং করাটা কি আমার পক্ষে কতখানি কষ্টকর হয়ে উঠতে পারে সেই ধারণা থাকা সত্ত্বেও যে আপনারা কীভাবে এমন ইম্যাচুয়ারের মতন কাজ করতে পারেন, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। না, এখানে বিকল্পের অভাব। এটা তো আর শহর নয় ম্যাডাম যে চট করে বললেই ড্রাইভার পেয়ে যাব। আজকের দিনটা যদি হাতে থাকতো তাহলে আমি না হয় একটা বিকল্প খুঁজে বার করতাম, কিন্তু আজকে যেহেতু আপনার কনফারেন্স, তাই আর উপায় নেই। তবে আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি একজন ড্রাইভারের ব্যবস্থা করছি। আর এছাড়া আমাদের ড্রাইভার হয়তো কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরবে। আর আজকের পরে তো আপনাকে আবার কয়েকদিন বাদেই বেরোতে হবে, সুতরাং এত ভাববেন না। তাছাড়া আপনি তো নিজেই ড্রাইভিং জানেন, তাই আশা করি কোনো সমস্যাও হবে না। অরুন্ধতী বুঝল শ্যামল তাকে কোনো একটা কারণে একলা পাঠাতে চাইছে। তার মনের মধ্যে অস্বস্তি শুরু হলো, কিন্তু তার কাজটা করা খুবই জরুরি ছিল, তাই সে আর কিছুই বলল না। সে চাবি নিয়ে বাইরে চলে এলো। কটেজের পাশে রাখা তার গাড়িটা কুয়াশার কারণে পুরো ভিজে গিয়েছিল। সে ইঞ্জিন চালু করলো এবং ধীর গতিতে গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হলো। শহর তখন কর্মব্যস্ত। অরুন্ধতী অফিসে পৌঁছে দ্রুত কনফারেন্সে যোগ দিল। পথের ম্যাপ থাকায় অফিসে আসতে খুব একটা অসুবিধা হলো না তার। কনফারেন্স শেষ হতে সন্ধে হয়ে গেল। সে চাইছিল শহরেই রাতটা কাটাতে, কিন্তু কটেজে তার কিছু জরুরি ফাইলপত্র রাখা ছিল, যা তার পরদিন কাজের জন্য এক প্রকার অপরিহার্য। তাই বাধ্য হয়েই তাকে কটেজে ফিরতে হচ্ছিল। শহরের শেষ প্রান্তে আসতেই তার ফোন আবার নেটওয়ার্ক হারালো। ঘড়িতে তখন রাত প্রায় 10টা। ফেরার পথে পাহাড়ি রাস্তাটা আরো বেশি অন্ধকার আর নির্জন মনে হলো। সে স্পিড কমিয়েই গাড়ি চালাচ্ছিল। তার মনে হলো গাড়ির পিছনের সিটে কেউ একজন বসে আছে। সে দ্রুত লুকিং গ্লাসটির দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তার বুকটা ভয়তে ধড়ফড় করতে লাগলো। সে ভাবল এটা বুঝি আবারও তার মনের বিভ্রম, কিন্তু একটা অস্বস্তি তাকে গ্রাস করল। আবারও সেই ম্লান নারীকণ্ঠটা তাকে বিব্রত করতে শুরু করলো। কানে ফিসফিস করে কে যেন কথাটা বলল। তুমি একা নও। অরুন্ধতী আঁতকে উঠল। সে দ্রুত পিছনের সিটের দিকে তাকালো, দেখলো একটা মেয়ে বসে আছে। তার চুলগুলো লম্বা, মুখের চেহারা প্রায় বিভৎস, কেউ কেউ খুবলে খেয়ে নিয়েছে যেন। মেয়েটার ঠোঁটে ছিল একটা হিংস্র হাসি। সে অরুন্ধতীর গলাটা ওই চুলের শাড়ি দিয়ে ক্রমে পেঁচিয়ে ধরল। অরুন্ধতী ভয়ে চিৎকার করে উঠল। স্টিয়ারিং এর কন্ট্রোল ক্রমে হারিয়ে যাচ্ছে। মনে হলো তার গলাটাকে কেউ খুব শক্ত বাঁধনির দ্বারা চেপে ধরেছে, স্বর বেরোতে দিচ্ছে না কিছুতেই। মেয়েটির ওই লম্বা চুলগুলো ক্রমশ অরুন্ধতীর গলার চারপাশটা পেঁচিয়ে ধরছে। অরুন্ধতীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে। সে কোনো মতে গাড়িটা থামিয়ে দিল। গাড়িটা থামতেই দেখল পিছনের সিটে কেউ নেই। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এল। ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগল। দমটা প্রায় আটকে আসছিল। ওই খোলা বাতাসের সংস্পর্শে এসে সে গভীরভাবে শ্বাস নিল।
তার হাত পা তখনও কাঁপছিল। এটা কোনো বিভ্রম ছিল না, এটা ছিল জলজ্যান্ত এক সত্যি। সে কিছুতেই এটা ভাবতে পারছিল না। মুখ চোখে কিছুটা জলের ছিটে দিয়ে সে আবারও গাড়ির ভেতরে উঠে বসল। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরল। এবার তার মনে হলো পাশের সিটে যেন কেউ বসে আছে, তাকে এক দৃষ্টিতে দেখে চলেছে। সে ভয় আর সেদিকে তাকাতে পারল না। তার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। গাড়িটা স্টার্ট দিতেই হঠাৎ সেটির স্পিড বেড়ে চলল। মনে হলো নিজের অজান্তেই গাড়িটা এগিয়ে চলেছিল। কন্ট্রোল হারিয়ে গাড়িটা এই বুঝিয়ে এক গভীর খাদে আছড়ে পড়ল। এমন সময় সে সামনে তাকাতেই দেখলো একটা বিশাল ট্রাক উল্টো দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। ট্রাকটির হেডলাইটটা জ্বলছে, সজোরে হর্ন মারছে সেই বিশাল আকার দানবটি। হর্নের আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম হলো। অরুন্ধতী ঘাবড়ে গেল। সে দ্রুত স্টিয়ারিং হুইলটাকে ঘোরালো আর সাথে সাথে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় গাছের গুঁড়িতে গিয়ে সজোরে ধাক্কা খেল। সাথে সাথে সম্বিত হারালো সে। মাথার শিরায় একটা তীব্র যন্ত্রণার পর অরুন্ধতির জ্ঞান ফিরে এলো। সে দেখল তার মাথা থেকে রক্ত ঝরছে, ডান হাতে প্রচন্ড ব্যথা। সে কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে এলো। দেখলো গাড়িটার সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে, ট্রাকটাকেও আর দেখা যাচ্ছে না। সে ধীর পায়ে হাঁটতে শুরু করলো, যত জোরে সম্ভব হাঁটতে লাগলো। একসময় সে কটেজে ফিরে এলো। বাইরে তখন মেঘের গর্জন শুরু হয়েছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। সে দেখল কটেজের দরজা খোলা, ভেতরে কেউ নেই, রিসেপশনে শ্যামলও নেই। সে সোজা তার ঘরে চলে গেল। ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে দেখল তার কপাল কেটে গেছে, হাতটা ছড়ে গেছে, অবিরাম রক্ত ঝরছে। কপালের কাছে বেশ কিছুটা ব্লাড ক্লটও হয়েছে। ওয়াশরুমে গিয়ে ঠান্ডা জল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো সে। আয়নার দিকে তাকাতেই তার শরীর হিম হয়ে গেল। আয়নার ভেতরে আবার তার সেই ভয়ঙ্কর প্রতিবিম্বটি নজরে পড়ল। চোখে কোনো প্রাণ নেই, চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন কোনো পুতুল। সেই প্রতিবিম্বের মুখে কোনো অভিব্যক্তি ছিল না, ছিল কেবল এক রাশ শূন্যতা। অরুন্ধতী আতঙ্কিত হয়ে চোখটা বন্ধ করে ফেলল। হঠাৎ কল থেকে জলের বদলে রক্তের ধারা পড়তে শুরু করল। প্রথমে এক ফোঁটা, তারপর গোটা কলের জল লাল হয়ে গেল। অরুন্ধতী চিৎকার করে উঠল। তার পায়ের নিচে থাকা ওই মেঝেটিও লাল হয়ে গিয়েছিল। শাওয়ার আপনা থেকেই চালু হয়ে গেছে এবং সেখানেও লাল রঙের রক্তের ধারা ঝরছে। অরুন্ধতী ভয় কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরিয়ে বাথরুমের দরজা ভেজিয়ে দিল। হঠাৎ তার কানে আবারও একটা ফিস ফিস শব্দ এলো। আমি আছি, আমি কাউকে বাঁচতে দেব না। এই ঘর আমার, এখানে শুধু আমি থাকবো আর কেউ না। আমি তো তোমারই অংশ। আমাকে ভয় কেন পাচ্ছ তুমি? হ্যাঁ, কি হলো? ভয় পাচ্ছ কেন? অরুন্ধতী পিছনে তাকাল, অথচ কোথাও কেউ নেই, কিন্তু অদৃশ্য একটা সত্তা তার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে। তুই মরে গেছিস, তোর অস্তিত্ব শেষ। এটা তো তোর একটা মুখোশ। তুই তো ভিতরে ভিতরে অনেক আগেই নিঃশেষিত অরুন্ধতী। তাহলে সেটা স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? সে আর সহ্য করতে পারল না। মনে হলো তার মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে নিজেকে বারংবার দেখছিল, অথচ কারোর অস্তিত্বের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছিল না। অরুন্ধতী দ্রুত ঘরের দরজা খুলল, করিডোরে বেরিয়ে এলো, কিন্তু করিডোর তখন পুরো অন্ধকার। সে ভয় কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আর সেই তার অদৃশ্য সত্তাটা তখন বিকটভাবে হাসতে শুরু করল। হাসির শব্দটা ঘরের মধ্যে থেকে করিডোর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অরুন্ধতী ভয় পাগলের মতো জ্ঞান হারালো। সূর্যের আলো অরুন্ধতীর চোখে পড়তেই আবারও তার ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল সে মেঝেতে শুয়ে আছে।
শরীরটা প্রচণ্ড ব্যথায় টনটন করছে, হাত পায়ে কালশিটের দাগ, মাথাটা ঘোরাচ্ছে। কোনো মতে উঠে বসতেই রাতের ঘটনার সব কথা মনে পড়ল। সে ভয়ে চারিদিকে তাকালো। বাথরুমের দরজা ভেজানো। সে উঠে গিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। বাথরুমের ভেতরে কোনো রক্তের চিহ্ন নেই। কলের মুখ দিয়ে সাধারণভাবেই জল পড়ছিল। লাল রক্তের ধারা সেখানে ছিল না। সে শাওয়ারের দিকে তাকালো, সেটাও বন্ধ। অরুন্ধতী স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল হয়তো সে মানসিক চাপে এমন দেখেছে। কাল রাতে হয়তো সে বেশি ভয় পেয়েছিল, তাই এমনটা হয়েছে। চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে সে নিচে নেমে এলো। দেখল রিসেপশনে শ্যামল বসে আছে। তার পাশে বসে রয়েছে আরেকটি লোক, যার বয়স প্রায় 45-এর কোঠায়। অরুন্ধতীকে দেখে শ্যামল উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কাল রাতে আপনার জন্য খুব চিন্তা করছিলাম। অনেকক্ষণ আপনার জন্য রিসেপশনে বসে অপেক্ষাও করছিলাম, কিন্তু যখন আপনি এলেন না তখন ভাবলাম হয়তো আপনার কনফারেন্স শেষ হয়নি, হয়তো অনেক রাত হয়ে যাবে। কিন্তু রাতের বেলায় পাহাড়ি পথে গাড়ি চালিয়ে কটেজে ফেরাটা তো আরও অনেক কঠিন হয়ে যেত আপনার পক্ষে। এই ভেবেই আমি ভীষণ চিন্তা করছিলাম, দুর্গম পথে যেখানে আপনি দিনের বেলায় গাড়ি চালাতে সাহস পাচ্ছিলেন না, সেখানে রাতের বেলা ঠিকঠাক ফিরতে পারবেন কি না এই আশঙ্কাতেই আমি আশঙ্কিত হচ্ছিলাম। কিন্তু আপনি তো দেখছি খুব সাবধানে ফিরে এসেছেন। কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম? আপনারা কাল রাতে কোথায় ছিলেন? ফিরে এসে রিসেপশনে আমি কাউকেই দেখিনি। আর তাছাড়া কটেজে ঢুকতে গেলেই তো রিসেপশন চোখে পড়ে। জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন ছিল। আমি যে সাহায্যের জন্য কাউকে ডাকবো সেটাও পাইনি। সত্যি বাবা, আপনাদের বলিহারি চাই। এতটা দায়িত্বজ্ঞানহীন যে কেউ হতে পারে এটা আমি ভাবতেও পারছি না। আসলে ম্যাডাম, আমরা কাল রাত 11:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছি। আসলে এখান থেকে তো আমার বাড়িটা বেশ কিছুটা দূরের পথ, তাই আর অপেক্ষা করতে পারিনি। দয়া করে আমাকে মার্জনা করবেন প্লিজ। আমার বিরুদ্ধে ওপরতলায় কোনো কমপ্লেন করবেন না, না হলে আমার চাকরিটা চলে যাবে। না খেতে পেয়ে মরতে হবে আমাকে, আমার পরিবারকে। আমি কাল রাত 12টার পর ফিরেছি, তাহলে হয়তো ওই কারণেই আপনাদের কাউকে দেখতে পাইনি। ইটস ওকে শ্যামল, আমি অতটাও ক্রুয়েল হার্টেড নয়। কমপ্লেন করার হলে অনেক আগেই করে দিতাম। 12টার পর? আমি তো আপনাকে বলেছিলাম এই সময় কটেজের বাইরে না যেতে। আমার তো জরুরি কাজ ছিল, আর তাছাড়া আমি ফিরে এসে কাউকে কটেজে দেখিনি। তখন যদি আমার একটা বিপদ হতো তাহলে এর জবাবদিহি কাকে করতেন যদি আমার কিছু হয়ে যেত? শ্যামল মাথা নিচু করে রইল। আমার সাথে কাল রাতে যা যা ঘটেছে তার উত্তর চাই আমি। কে ওই অশরীরী? কেন সে আমার পিছনে লেগেছে? তাকে আমারই মতন দেখতে। গত 2 দিন ধরে সে আমার পিছু করছে। হ্যাঁ হ্যাঁ, এই আপনিই আমাকে বলেছিলেন এই কটেজে নাকি রহস্যময় কিছু আছে। সত্যি করে বলুন এখানে কি আছে, না হলে কিন্তু আমি আপনাদের নামে এবার সত্যিই কমপ্লেন করব। আমাকে কিন্তু কোনোভাবে বোকা বানানোর চেষ্টা করবেন না মিস্টার শ্যামল সেন। এখানে যা আছে সেই ব্যাপারে সত্যি সত্যি আমাকে বলুন। আমি কিন্তু একদিন যে এই সমস্যার মধ্যে পড়েছি তা নয়, বারবার ওই একই সমস্যা আমার চোখের সামনে এসে ধরা দিচ্ছে। আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার হলো তার অস্তিত্বটা আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না। একবার করে আসছে আর আমাকে প্রচণ্ডভাবে ভয় দেখিয়ে আবার গায়েব হয়ে যাচ্ছে। এমনটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো স্বাভাবিক সত্য নয়। এটার সাথে জড়িয়ে রয়েছে কোনো কালো রহস্য কিংবা অতীত। আর আপনাকে এবার সেটা আমাকে জানাতেই হবে মিস্টার শ্যামল সেন। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। শ্যামল ইতস্তত করল। তার পাশে থাকা লোকটি বলল, কি হয়েছে ম্যাডাম? আমি হলাম এই কটেজের সহকারী ম্যানেজার দীপক। আপনারা এখানে কিসের ব্যবসা করছেন? মানুষের জীবন নিয়ে খেলা করছেন? আমার সাথে কাল রাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটা অশরীরী আমাকে আক্রমণ করেছে। আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা কি চান? এটা একটা ভয়ঙ্কর কটেজ, এখানে কোনো মানুষ বাস করতে পারে না। আর আপনারা কি ভাবছেন আমি ইয়ার্কি করছি? যদি বিশ্বাস না হয় তাহলে বাইরে চলুন। বাইরে গাড়িটা কিন্তু নেই।
সেটা কালকে একটা গাছের সাথে ধাক্কা খেয়েছিল। এখান থেকে বেশ কিছুটা দূরে গাড়িটা হয়তো এখনো পড়ে আছে। গাড়ির সামনের বনেটটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছিল, তুবড়ে গেছিল। যদি বিশ্বাস না হয় তাহলে চলুন, গাড়িটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না, তবে বিশ্বাস করবেন তো আমার কথাগুলো? ম্যাডাম, আপনি কি কোনো মানসিক সমস্যায় ভুগছেন? এখানে এমন কিছুই হয় না। এই কটেজ একেবারে নিরাপদ। আপনারা আমাকে পাগল ভাবছেন? কাল রাতে আমি ওই অশরীরীকে দেখেছি। সে আমার গলার টুঁটি চিপে ধরেছিল। সে আমার গাড়ির আয়নার প্রতিবিম্বে এসেছিল। সে বলেছিল এই ঘর তার। দীপক শ্যামলের দিকে তাকালো। শ্যামলও মাথা নেড়ে জানালো অরুন্ধতী যা বলছে সব মিথ্যে। ম্যাডাম, আপনি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছেন। এই কটেজে কোনো অশরীরী নেই। এখানে সব কিছু স্বাভাবিকই রয়েছে। আর আপনি ওই গাড়িটার কথা বলছিলেন না? আসুন, বাইরে আসুন, এসে নিজের চোখেই দেখুন। এই দেখুন ম্যাডাম, গাড়িটা এখানে ঠিকঠাকভাবে পার্কিং করা রয়েছে। কোথাও কোনো ডিসপুটের চিহ্ন মাত্র নেই। একেবারে তরতাজা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাড়িটা। আর আপনি কালকে কোনোভাবেই নিয়ন্ত্রণ হারাননি ম্যাডাম। সুন্দরভাবে গাড়িটা ড্রাইভ করে আপনি নিজেই এখানে এসে রেখেছিলেন। আর তারপরে হয়তো নিজের ঘরে চলে গেছেন। স্বাভাবিক, রাতের অন্ধকারে আমাদেরকে দেখতে পাননি। ভেবেছেন হয়তো আজকে সকালবেলা কথা বলে নেবেন, তাই নিজের ঘরে চলে গিয়েছিলেন। আমার মনে হচ্ছে আপনি নির্ঘাত কাল রাত্রিবেলা আবার কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছেন, আর সেই জন্যই আপনার মনে হচ্ছে এত কিছু ঘটেছে। আর রইল বাকি আমার বলা কথাগুলি। তাহলে আমি একটা কথা বলতে চাই ম্যাডাম। আমি এক প্রকার ভয় থেকেই আপনাকে কথাগুলো বলেছিলাম। কারণ ওই যে এই কটেজ থেকে কতগুলো লোক গায়েব হয়ে গিয়েছিল, সেই ভয়েতেই আপনাকে কথাগুলো বলেছিলাম সাবধান করে দেওয়ার জন্য। বিশ্বাস করুন, এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। অরুন্ধতী ওদের দুজনের মুখের এই কথাগুলো শুনে ভয় কাঁপতে লাগলো। সে বুঝতে পারল কেউ তাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। সে আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে ছুটল। ঘরের ভেতর গিয়ে দরজাটা দমাস শব্দ করে বন্ধ করে দিল। তার মনে হচ্ছিল এই কটেজের সব লোক তার বিরুদ্ধে চলে যাচ্ছে। সে যেন এক বিশাল ষড়যন্ত্রের শিকার হয়েছে। সে বিছানার উপর শুয়ে পড়ল। তার চোখের সামনে কাল রাতের ঘটনাগুলো এক এক করে ভেসে উঠতে লাগলো। সে নিজের মোবাইল ফোনটা বের করল, কিন্তু দেখল তাতে কোনো নেটওয়ার্ক নেই। সে আতঙ্কিত হয়ে পড়ল। এখন সে কি করবে? এই ভয়ঙ্কর স্থান থেকে কিভাবে পালাবে? রাত বাড়তে লাগলো। কুয়াশা আরো ঘন হলো। কটেজের চারপাশে এক গা ছমছমে নীরবতা বিরাজ করছিল। অরুন্ধতী তার ঘরের ভিতর পায়চারি করতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার সঙ্গে সঙ্গেই হাঁটছে। সে দ্রুত পিছনের দিকে তাকালো, কিচ্ছু নেই, কিন্তু শব্দটা সে শুনতে পাচ্ছে। একটা পায়ের খসখসে শব্দ, ঠিক তার মতোই, যেন তারই শরীরের ভেতর থেকে আরেকটি সত্তা হেঁটে চলেছে। তার ঘরের লাইটগুলো হঠাৎ করেই জ্বলতে ও নিভতে শুরু করলো। বাইরের হাওয়ার শোঁ শোঁ শব্দটা আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ একটা বিকট চিৎকার তার কানে। অরুন্ধতী ভয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দেখল দরজাটা ভিতর থেকে আটকে গেছে। সে যতবারই দরজাটা খুলতে চাইল, পারল না। তুই পালাতে পারবি না, তুই পালাতে পারবি না। কেউ তোকে বিশ্বাস করবে না, কেউ না। আবারও মনে হলো কোনো সত্তা যেন তাকে নিজের দিকে আকর্ষিত করছে, কিন্তু কোথায় কে? তারও তো কোনো অস্তিত্ব নেই। এক বিকট হাসি ভেসে এলো তার ঘরের ভেতর থেকে। অরুন্ধতী ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। সে বুঝতে পারল এই ঘরটা তাকে চারপাশ থেকে আটকে রেখেছে।
সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, দেখলো ঠিক তারই মতো দেখতে একটি মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো হাওয়ায় উঠছে। মেয়েটি তাকে এক দৃষ্টিতে দেখছিল। তার চোখগুলো যেন এক একটি আগুনের গোলা। মেয়েটি হাত নেড়ে অরুন্ধতিকে ডাকতে শুরু করল। অরুন্ধতি বুঝতে পারলো সে তাকে বাইরে আসতে বলছে। সে দ্রুত জানলা খুলে টপকে বাইরে বেরিয়ে এল। বাইরের এক রাশ ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। মেয়েটি তার দিকে তাকিয়ে অবিকল তারই মতন করে হাসছিল। তার হাসিটা খুবই বিভৎস ছিল। অরুন্ধতি ভয়ে দৌড়াতে শুরু করলো। সে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। তার মনে হচ্ছিল এই জায়গাটা ছেড়ে তাকে পালাতে হবে। সে দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে তাকালো, দেখলো সেই অশরীরী মেয়েটা তার পিছু পিছু দৌড়াচ্ছে। অরুন্ধতি আরো জোরে দৌড়াতে লাগলো। সে একটা জায়গায় এসে স্থির হয়ে গেল। সে দেখল তারই মতো দেখতে এক অশরীরী তার সামনে এসে দাঁড়িয়েছে। সে দেখতে অবিকল অরুন্ধতির মতো, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। রয়েছে কেবল শূন্যতা। অরুন্ধতি হতবাক হয়ে গেল। অশরীরী বলল, তুই বেঁচে নেই। তুই কিভাবে বেঁচে থাকতে পারিস? তুই তো মরে গেছিস। অরুন্ধতির মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সে বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। সে আর কোনো কথা না বলে আবার দৌড়তে শুরু করলো। সে প্রাণপণে দৌড়ে আবারও কটেজে ফিরে এলো। নিজের ঘরে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় চাপ দিতেই দেখল সেটি খুলে গেল। কিভাবে সম্ভব? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। কিভাবে খুলতে পারে এখন? না না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? প্লিজ গড, প্লিজ হেল্প মি, প্লিজ। সে তাড়াতাড়ি দরজা দিয়ে ভেতরে ঢুকেই সেটা বন্ধ করে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলো সে। তার সারা শরীর কাঁপছিল। সে ভাবছিল কাল সকালে সে একজন সাইকোলজিস্টের কাছে যাবে। তার মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তার মস্তিষ্কের কি কোনো সমস্যা হয়েছে? কিন্তু কি সেই সমস্যা? কে আসছে তার অতীত গর্ভ থেকে? কে কে সে আসলে? পরদিন সকালে অরুন্ধতী আর এক মুহূর্তও কটেজে থাকতে পারল না। সে কোনো মতে শ্যামলের কাছ থেকে জেনে একটা স্থানীয় ট্যাক্সির ব্যবস্থা করল এবং দ্রুত দার্জিলিংয়ের মেইন টাউনে ফিরে এল। সারাটা পথ তার শরীর এবং মন দুটোই থরথর করে কাঁপছিল। তার মনে হচ্ছিল সে যেন এক বিশাল বিভ্রমের জালে জড়িয়ে পড়েছে। শহরে পৌঁছে সে সরাসরি একজন মনোবিজ্ঞানী ডক্টর রায়চৌধুরীর চেম্বারে গেল। চেম্বারটা শহরের ব্যস্ত এলাকা থেকে একটু দূরে ছিল, শান্ত এবং নিরিবিলি জায়গায়। ডক্টর রায়চৌধুরীর চেম্বারে ঢোকার পর অরুন্ধতী যেন একটু স্বস্তি পেল। তিনি ছিলেন একজন বয়স্ক, শান্ত স্বভাবের মানুষ। তার চোখ দুটোতে ছিল এক গভীর সহানুভূতি। অরুন্ধতী তার সামনে বসে সবটা খুলে বলল। দার্জিলিংয়ের কটেজে পা রাখার পর থেকে শুরু করে রাতের গাড়ির দুর্ঘটনা, অশরীরীর সঙ্গে দেখা, আয়নায় নিজের প্রতিবিম্বের বিভ্রম, কল থেকে রক্তের ধারা বেরোনো, সবটা। সে তার শৈশবের কথাও বলল। কিভাবে তার বাবা মা তাকে অবহেলা করতেন, কিভাবে সে কোনোদিনও তাদের ভালোবাসা পায়নি, তারা সময়ের সঙ্গে ওকে কিভাবে ইগনোর করতেন, সব কিছু। তার জীবনের সব হতাশা, কষ্ট আর যন্ত্রণার কথা। ডক্টর রায়চৌধুরী মনোযোগ দিয়ে সবটা শুনছিলেন। অরুন্ধতীর কথা বলার সময় তার অভিব্যক্তি বারবার বদলে যাচ্ছিল। সেটা ঘটছিল অরুন্ধতীর অগোচরে। কথা বলতে বলতে সে কখনো হাসছিল, কখনো সে কাঁদছিল, কখনো সে রেগে যাচ্ছিল। অরুন্ধতী বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। সে তার মাথার ভেতরে এক অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করছিল। সবটা দেখে ও শুনে ডক্টর রায়চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। এরপর তাকে উদ্দেশ্য করে বললেন, অরুন্ধতী, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনি প্রচণ্ড মানসিক চাপ এবং ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। ডাক্তার, আপনি কি মনে করছেন আমি পাগল হয়ে যাচ্ছি? না 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 না, আমি আপনাকে সেভাবে দেখছি না। আমি বুঝতে পারছি আপনি হ্যালুসিনেশনে ভুগছেন। আপনার মনের মধ্যে একটা জটিল প্রক্রিয়া চলছে। আপনার শৈশবের যন্ত্রণাময় স্মৃতি, আপনার বাবা মায়ের অবহেলা
আপনার ভেতরের সমস্ত রাগ এবং কষ্টগুলো আপনার মস্তিষ্কের গভীরে জমা হয়েছে। সেই কষ্টগুলোই এখন আপনার চোখের সামনে এক অশরীরী রূপে দেখা দিচ্ছে, বা বলা ভালো ধরা দিচ্ছে। ডাক্তার তাকে আরও কিছু পরীক্ষা করতে চাইলেন। তিনি তাকে হিপনোটিজম করার প্রস্তাব দিলেন। অরুন্ধতী রাজি হল। সে ডক্টর রায়চৌধুরীর চেম্বারে হিপনোটিজম সেশনের জন্য প্রস্তুত হল। হিপনোটিজমের সময় অরুন্ধতী তার শৈশবের এক অন্ধকার অধ্যায়ে ফিরে গেল। সে দেখল তার বাবা মা তাকে অবহেলা করছে, তাকে একা রেখে চলে যাচ্ছে। সে দেখল কিভাবে তার ছোটবেলার বন্ধুরা তাকে নিয়ে উপহাস করত। সেই সময় তার মনের গভীরে যে কষ্টগুলো জন্ম নিয়েছিল, সেই কষ্টগুলোই যেন আবার জীবন্ত হয়ে উঠেছিল। তার ভেতরে জমে থাকা রাগ, ঘৃণা এবং প্রতিশোধের স্পৃহা যেন নতুন করে গ্রাস করতে এগিয়ে আসছিল। হঠাৎ অরুন্ধতীর মুখমণ্ডলের ভাব সম্পূর্ণ পাল্টে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক বিকৃত হাসি জেগে উঠল। সে ডক্টর রায়চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, তুই আমায় ধরে ফেলেছিস ডাক্তার। আমি এবার তোকে ছাড়বো না। আমি খুব কষ্ট পেয়েছি ছোট থেকেই, কেউ বোঝেনি। ভালোবাসা আর বিশ্বাস ভরসা ছাড়া কতখানি কঠিন হয়ে বেঁচে থাকা যায় সেটা কেউ বোঝে না। একমাত্র যার উপর দিয়ে যায় শুধুমাত্র সেই বোঝে, আর কেউ না, কেউ না। ডক্টর রায়চৌধুরী শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন। অরুন্ধতী, শান্ত হও। এটা তুমি নও, এটা তোমার ভেতরের সত্তা যে তোমার হয়ে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু অরুন্ধতী তার কোনো কথাই শুনল না, কারণ ততক্ষণে সে তার ভেতরের সত্তার কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল। আমি বদলা নেব, সব কিছুর বদলা নেব। অনেক ক্ষতি হয়ে গেছে আমার, অনেক। আরও অনেক ভালো একটা জীবন আমি পেতাম, অনেক ভালোভাবে বাঁচতে পারতাম, কিন্তু পারিনি। আমি একা লড়াই করেছি, এত কাল ধরে একা, আমি নিঃস্ব, একা। শুনতে পাচ্ছিস ডাক্তার? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। ডক্টর রায়চৌধুরী অরুন্ধতীর এই বিকৃত মস্তিষ্কের অবস্থা দেখে চমকে উঠলেন। অরুন্ধতী তখন পুরোপুরি তার ভেতরের হিংস্র সত্তার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তার হাত পা কাঁপছিল, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে টেবিল থেকে একটা ধারালো কাগজ কাটার ছুরি নিজের হাতে তুলে নিল আর ডক্টর রায়চৌধুরীর দিকে এগিয়ে গেল। আমি জানি তুই আমায় ধরে ফেলেছিস ডাক্তার, কিন্তু তুই আর পালাতে পারবি না। তুই কি ভাবছিস দুনিয়ার লোককে বলে নিজের নাম কিনবি? আরো অনেকগুলো মেডেল পাবি? তুই তো নাম কিনবি, ঠিক পাখিরা যেভাবে আমাকে অপদস্থ করে এখনো মাথা উঁচু করে ঘুরছে, একেবারে সেইভাবে তুইও জনতার কাছে আমার ভেতরের এই অবস্থার কথা জানিয়ে মহান সাজবি। আর লোকে তোকে আরো বড় আর বিচক্ষণ ডাক্তার বলে সাবাসি দেবে, কি তাই তো? কিন্তু আমি এবার যেটা হতে দেব না ডাক্তার, আমি কিছুতেই হারবো না। এতদিন সবাই শুধু আমাকে হারিয়ে এসেছে, কেউ আমাকে বোঝার চেষ্টাই করেনি। তাই আমি তাদের সবাইকে আমার পথ থেকে সরিয়ে ফেলবো। আমি যা পাইনি তা আমি কাউকে পেতে দেব না, কোনো মূল্যেই না। ডক্টর রায়চৌধুরী অরুন্ধতীকে বোঝানোর চেষ্টা করলেন। অরুন্ধতী, তুমি আর কেউ নও। তুমি নিজেই নিজের সত্তার সঙ্গে এতকাল লড়াই করে আসছো। তোমার ভিতরে জমে থাকা ক্ষোভ, অ্যাংজাইটি আর ডিপ্রেশন আজকে তোমাকে এমন ভয়ঙ্কর মানসিক রোগীতে পরিণত করেছে। অরুন্ধতী, প্লিজ আমার কথা শোনো, প্লিজ। প্রপার মেডিকেশন এবং সঠিক কাউন্সিলিং এর দ্বারা এই সমস্যার হাত থেকে তুমি বেরোতে পারবে, ট্রাস্ট মি। না না না, এইভাবে আইনকে নিজের হাতে তুলে নিও না অরুন্ধতী, প্লিজ। এখনো তো সমস্যা শেষ হয়ে যায়নি, বলো। আই উইল হেল্প ইউ টু ওভারকাম দিস, প্লিজ ট্রাস্ট মি অরুন্ধতী, প্লিজ, ফর গডস সেক। তোমার ভেতরের সত্তাটা তোমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্ট তোমার ভেতরে এতকাল ধরে জমে রয়েছে। তুমি চেষ্টা করলে এর থেকে মুক্ত হতে পারো অরুন্ধতী, অনায়াসে। শুধু শুধু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে।
আমি বুঝতে পারছি এতটা দীর্ঘ সময় ডিপ্রেশন তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। প্লিজ তুমি হাত থেকে ছুরিটা ফেলে দাও। অরুন্ধতী, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি, আই এম এ ডক্টর। আমি তোমার শত্রু নই, আমি তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না অরুন্ধতী। কিন্তু অরুন্ধতী তার কোনো কথাই শুনল না। আমি আর কাউকে বিশ্বাস করি না। সবাই আমাকে ঠকিয়েছে, সবাই আমাকে কষ্ট দিয়েছে, আমাকে পাগল ভেবে সবাই আমার সাথে প্রতারণা করেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। ভালোবাসাহীন, বিশ্বাসহীন, ভরসাহীন একটা পাষাণের জীবনযাপন করতে বাধ্য করেছে আমাকে। কি দোষ ছিল আমার? আমিও তো হাসতে চেয়েছিলাম, বাকিদের মতো সুস্থ স্বাভাবিক একটা জীবন পেতে চেয়েছিলাম। ডোন্ট ইউ থিঙ্ক আই ডিজার্ভ ইট ডক্টর? কি হলো বলুন? ডাক্তার তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শেষমেশ অরুন্ধতী ডক্টর রায়চৌধুরীর ওপর ছুরি দিয়ে আক্রমণ করল। ডাক্তার যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, আর তার শরীর থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো। অরুন্ধতী তখন এক ভয়ঙ্কর খনিতে পরিণত হয়েছিল। সে তার ভেতরের সত্তাকে আবিষ্কার করে ফেলেছে। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল কেবল এক প্রতিশোধের আগুন যা দাউ দাউ করে চলছিল। ডক্টর রায়চৌধুরী যন্ত্রণায় ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেলেন। তার চারপাশে বয়ে যেতে লাগলো রক্তের ধারা। অরুন্ধতী তখন এক বীভৎস হাসি হাসছিল। তার হাতে তখনও ছিল ওই রক্তমাখা ছুরিটা। সে সামনের আয়নায় তার নিজের সত্তার দিকে তাকালো। যে এতদিন তাকে ভয় দেখিয়েছিল, সে আজকে এসেছে। খিলখিল করে হাসছিল তাকে দেখে। আর ভয় ছিল না অরুন্ধতীর মনে। সে বুঝল, এতদিন যাকে সে ভয় পাচ্ছিল, যাকে সে অশরীরী ভাবছিল, সে আর কেউ নয়, আসলে সে নিজেই। সে তার ভেতরের সত্তাকে আবিষ্কার করে বলল, আমি আসছি। আমার সাথে হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিশোধ নিতে আমি আসছি। ওয়েলকাম হোম অরুন্ধতী চৌধুরী, প্রথম খুন মোবারক। ডক্টর রায়চৌধুরীর চেম্বার তখন এক বিভীষিকাময় স্থানে পরিণত হয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ। অরুন্ধতী সেই রক্তমাখা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। সে জানে সে কি করেছে, সে এক ভয়ঙ্কর অপরাধ করেছে, কিন্তু তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং তার ভেতরের সত্তাটি ছিল আনন্দিত। সে হাসছে, আর তার হাসিটা ছিল বিভৎস। ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হল। অরুন্ধতী চমকে উঠল। তার মনের ভেতরের সত্তাটি তাকে দ্রুত লুকিয়ে পড়তে বলল। সে দ্রুত বাথরুমের দিকে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। দরজা খুলে ডক্টর রায়চৌধুরীর নার্স ভেতরে। তিনি ঘরে ঢুকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। ডক্টর রায়চৌধুরী মেঝেতে পড়ে আছেন, তার সারা শরীর রক্তে মাখা। নার্স চিৎকার করে উঠল, Oh my God! It's an emergency! Please come fast! সর্বনাশ ঘটে গেছে। সিস্টার, ডক্টর রয়, কে কোথায় আছেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, আসুন এদিকে তাড়াতাড়ি। তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এলো। তারা অ্যাম্বুলেন্স এবং পুলিশে খবর দিল। অরুন্ধতী বাথরুমের ভেতর দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল না কি করবে। তার ভেতরের সত্তাটি তাকে বলছিল, পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা, নইলে তোকে পুলিশে ধরবে। অরুন্ধতী দ্রুত বাথরুম থেকে বেরিয়ে এলো। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। পুলিশ এবং অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। সে দেখল লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে বাইরে। অরুন্ধতী কোনো চিন্তা না করে জানলা দিয়ে এক লাফ দিল। সে দৌড়ে শহরের বাস রাস্তায় চলে এলো। তার হাতে তখনও সেই রক্তমাখা ছুরিটা চকচক করছিল। সে একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ল। কোনো মতে নিজেকে একটা গাছের পিছনে লুকিয়ে ফেলল। তার মন তখন দুটো ভাগে বিভক্ত। এক ভাগ তাকে বলছে সে যা করেছে তা ভুল, আর এক ভাগ তাকে বলছে সে যা করেছে তা ঠিক। তার ভেতরের সত্তাটি তাকে বলছিল, তুই যা করেছিস তা ঠিক, তোর উপর যা যা অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নিয়েছিস তুই।
অরুন্ধতী একটা গভীর শ্বাস ফেলল। তার মন আগের চেয়ে কিছুটা স্থির হলো। সে তার ভেতরের সত্তাটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করল। সে বুঝল তার ভেতরের সত্তাটি আসলে তার সত্যিকারের রূপ, যে রূপে সে বাঁচতে চেয়েছিল কিন্তু পারেনি। সে তার ভেতরে সেই হিংস্র সত্তাটিকে তখন গ্রহণ করল। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। সে সেই অন্ধকার গলি থেকে বেরিয়ে এলো। তার হাতে থাকা ছুরিটা সে একটা ডাস্টবিনে ফেলে দিল। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। নিজের অস্তিত্বের সাথে আরো নতুন করে লড়াই করতে হবে তাকে, এই ভেবেই সেই রাতেই সে কলকাতায় রওনা হয়ে গেল। নিজের ভেতরে চলতে থাকা সেই দ্বৈত সত্তার সাথে বেশ ভালোভাবেই ততক্ষণে মানিয়ে নিতে পেরেছিল অরুন্ধতী। বাইরে থেকে তাকে দেখে কেউ বুঝে উঠতে পারছিল না যে সে এক খুনিতে পরিণত হয়েছে। এক আগ্রাসী শক্তি তাকে নতুন করে, নতুন চেতনায়, নতুন ভাবনায় উদ্বুদ্ধ করছে। প্রতিশোধ অভিলাষী হয়ে পড়েছিল সে, যেন এক নতুন জীবন খুঁজে পেয়েছিল অরুন্ধতী। সমস্ত দরকারি জিনিস আর লাগেজগুলোকে সে যেখানে সংরক্ষণ করে রেখেছিল সেইগুলোকে আগেই সংগ্রহ করে নিল সে। ফ্লাইট ধরে সোজা পৌঁছালো কলকাতা এয়ারপোর্টে। মনে হচ্ছিল সে যেন খুব সুন্দরভাবেই এই দুই সত্তার সাথে মানিয়ে নিতে পেরেছিল। শহর কলকাতা অজান্তেই এক নতুন অরুন্ধতীকে স্বাগত জানাল। কলকাতায় পৌঁছেই সে একটা ট্যাক্সি নিল এবং ট্যাক্সিওয়ালাকে বলল, সেন্ট্রাল অ্যাভিনিউ চলুন। ট্যাক্সিওয়ালা তার দিকে অদ্ভুতভাবে তাকালো। অরুন্ধতী বুঝতে পারল তার ভিতরের সত্তাটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে তার ভেতরের সত্তার সঙ্গে এক প্রকার মিশে গেছে। এখন আর সে অরুন্ধতী নয়, সে এক মায়া শরীর। শরীরটা ছিল তার নিজেরই, কিন্তু অতীতে হওয়া অত্যাচারগুলির বদলা নেওয়ার জন্য সে যেন এক নতুন শক্তি, নতুন শরীর লাভ করেছিল। সে তার জীবনের সমস্ত অপমানের প্রতিশোধ নেবে বলে ঠিক করল। তার বাবা মায়ের থেকে শুরু করে যারা তাকে অবহেলা করত তাদের সকলের বিরুদ্ধে প্রতিশোধের তীব্র আগুন জ্বালিয়ে তুলবে সে। তার বন্ধুদের থেকে শুরু করে যারা তাকে নিয়ে উপহাস করত সকলকে শেষ করবে সে। কাউকে শান্তিতে বাঁচতে দেবে না, কাউকে না। ট্যাক্সিটা চলতে শুরু করল। অরুন্ধতী তখন গাড়ির পিছনের সিটে বসে হাসছে। তার হাসিটা বিভৎস। ওই মৃদু হাসির গভীরে লুকিয়েছিল এক প্রতিশোধ স্পৃহা। এই আবিষ্কার কোনো সাধারণ আবিষ্কার ছিল না। এ ছিল ভেতরে জমে থাকা এক তীব্র আর্তনাদ, তীব্র হতাশার চূড়ান্ত বহিঃপ্রকাশ। কলকাতার সেন্ট্রাল এভিনিউয়ের এক ঘিঞ্জি এলাকায় একটা পুরনো বাড়ির সামনে ট্যাক্সিটা এসে থামল। এটা অরুন্ধতীর ছোটবেলার বাড়ি। সে বাড়িতে তার বাবা মা তাকে কোনোদিনও ভালোবাসা দেননি। ট্যাক্সি থেকে নেমে অরুন্ধতী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। তখন তার বুকে কোনো ভয় ছিল না, কোনো উদ্বেগ কাজ করছিল না। ছিল শুধু এক গভীর শূন্যতা। আর সেই শূন্যতার গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে দরজায় কড়া নাড়ল। তার বাবা দরজা খুলে দিলেন। অরুন্ধতীকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তুই এত রাতে? কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? কিরে, তোর তো পরশু আসার কথা ছিল, আজকে এত রাতে ফিরলি যে? কাউকে তো একটা ফোন করতে পারতিস, তোকে রিসিভ করতে গাড়ি পাঠিয়ে দিতাম না হয়। কিরে এমনভাবে তাকিয়ে কি দেখছিস? কিরে হাসছিস কেন? আরে বাবা বলবি তো কি হয়েছে? অরুন্ধতী কোনো কথা বলল না। সে তার বাবার চোখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে তখন কোনো আবেগ ছিল না, ছিল কেবল এক বিকৃত হাসি। তার ভেতরের সত্তাটি তখন তার মস্তিষ্কের ওপর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। তার বাবা তাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরের দৃশ্যটা তৎক্ষণাৎ তার মনে পড়তে শুরু করল। এই সেই ড্রয়িং রুম যেখানে তার বাবা মা তাকে কখনো নিজেদের কাছে বসতে দিতেন না। সেই জায়গাটা যেন আজও তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। তার ভেতরে সেই কষ্টগুলো যেন আবারও জেগে উঠছিল। ঠিক তখনই তার মা ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি অরুন্ধতীকে দেখে বললেন, কি রে তুই?
তোর তো আসার কথা ছিল না আজকে? তুই তো পরশুদিন আসবে বলেছিলিস, তাহলে আজ এলি যে? হ্যাঁ রে, কিছু হয়েছে নাকি? আচ্ছা, অফিসের কাজ মিটিয়ে এসেছিস তো? আবার কারোর সাথে কোনো ঝামেলা করে আসিসনি তো? হ্যাঁ রে, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? আর এমন দরদর করে ঘামছিসই বা কেন? তুই ঠিক আছিস তো অরুন্ধতী? কি রে মা, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? অরুন্ধতী মৃদু হাসল। আমি তো এখানে আসতেই চাইনি, কিন্তু আমার ভেতরের সত্তাটি আমাকে এখানে টেনে এনেছে। আমি তো সব কাজ শেষ করেই আসতে চেয়েছিলাম, কিন্তু ওদিকের সব কাজ শেষ করলেই আমি তো আর শান্তি পাবো না, তাই না? তোমরা এখানে শান্তিতে ঘুমিয়ে থাকবে, আমার বিশ্বাসঘাতকেরা শান্তিতে ঘুমিয়ে থাকবে, আর আমি নিশ্চিন্তে অফিসের কাজ ছাড়বো। শুধু টাকা টাকা টাকা, তাই না মা? এর বাইরেও একটা পৃথিবী আছে জানো? এর বাইরে অনেক ভালো থাকা আছে, ছোট ছোট সুখ দুঃখ আছে, অনেক আবেগ আছে। কই সেগুলোর কথা তো তোমরা বলো না? কই তোমাদের কারোর মুখে কোনোদিন তো সেসব কথা শুনতে পাইনি। কেন মা, কেন কেন করলে তোমরা আমার সাথে এমন? কেন বাধ্য করলে আমাকে পাগল হয়ে যেতে? বলো, কেন বলো? তার বাবা মা কিছুই বুঝতে পারলেন না। তারা অরুন্ধতির দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। অরুন্ধতী তখন বলতে শুরু করলো তার শৈশবের প্রতিটি অপমানের কথা, প্রতিটি অবহেলার কথা। কিভাবে তাকে তারা ভালোবাসেননি, কিভাবে তারা তাকে একা রেখে নিজেদের কাজে চলে যেতেন, তার কথা। অরুন্ধতী তখন চিৎকার করে বলল, কেন তোমরা আমাকে কোনোদিনও ভালোবাসা দাওনি? আমি কি তোমাদের মেয়ে ছিলাম না? তোমরা আমাকে কেন শুধু শুধু কষ্ট দিলে? তার বাবা মা অবাক হয়ে তাকালেন তার দিকে। তারা কোনো কথা বলতে পারলেন না। অরুন্ধতী তখন ডক্টর রায়চৌধুরীর কাছ থেকে আনা একটা রিপোর্ট বের করে তাদের দেখালো। সেই রিপোর্টে তার মানসিক অবস্থার কথা লেখা ছিল, তার ভেতরের সত্তাটি কিভাবে জন্ম নিয়েছে তার কথা। তারা রিপোর্টটা দেখেও কিছু বললেন না। অরুন্ধতী বুঝতে পারল তারা তাকে বিশ্বাস করছে না। সে তখন ডক্টর রায়চৌধুরীর চেম্বারে যা যা ঘটেছে তার কথা সে বলল। সে কিভাবে ডাক্তারকে খুন করেছে তার কথা। তার মা আতঙ্কিত হয়ে গেলেন। তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? অরুন্ধতী হাসল। না, আমি পাগল নই। আমি এখন পুরোপুরি সুস্থ। আমার ভেতরের সত্তাটি জেগে উঠেছে। সে এখন সব কিছুর প্রতিশোধ নিতে চায়। সে তখন তার হাতে থাকা ছুরিটা বের করল। তার বাবা মা ভয়ে চিৎকার করে উঠলেন। না না, আমাদের কথাটা বোঝার চেষ্টা কর তুই। আমরা ইচ্ছাকৃতভাবে তোর সাথে এমন করিনি রে। তোকে মানুষ করতে গিয়ে আমাদের চাকরি করতে হয়েছে, উপার্জন করতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। তোর ভবিষ্যতের কথা ভেবেই তো আমরা এত কিছু করেছি রে। এই যে তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়েছিস, এত বড় অফিসে চাকরি করতে পারছিস, এগুলো কার জন্য বলতো? হ্যাঁ, এই টাকাগুলো কিভাবে এসেছে শুনি? আমাদের রক্ত জল করা পরিশ্রম থেকে এসেছে। আমরা দুজনে যদি কাজ না করতাম, তোকে কোনোভাবেই এত ভালো জায়গায় পৌঁছে দিতে পারতাম না রে। যদি অর্থ উপার্জন না করতাম তাহলে তোকে কোনোদিনও এত ভালোভাবে লেখাপড়া করাতে পারতাম না। আর তুইও তো আজ মানুষের মতো মানুষ হতে পারতিস না। আমরা তোর ক্ষতি করিনি, তোকে অবহেলাও করিনি, বরং তোকে বাঁচিয়েছি। আমরা কেবল তোর বাবা মায়ের কর্তব্য পালন করেছি মাত্র। আর 5টা বাবা মা যেভাবে তার সন্তানের জন্য করে থাকে, আমরাও ঠিক সেটাই করেছি। অরুন্ধতী তাদের দিকে এগিয়ে গেল। তার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছে। সব বাবা মা এরকম করে না। চাকরি আর টাকা এটা ছাড়া আজও দেখেছো তো তোমাদের মধ্যে কোনো আবেগ নেই, কোনো ভরসা নেই, আমার জন্য কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই। এই ভালোবাসার অভাবে আমি পাগল হয়ে গেছি মা। তোমরা কোথাও আমাকে ঘুরতে নিয়ে যেতে না, একটা চকলেট কিনে এনে দিতে না আমাকে, শুধু টাকা ছড়ে দিয়ে চলে যেতে। কিন্তু আমাকে একা একা শিখতে হয়েছে মা, সব কিছু একা একা করতে হয়েছে। তোমরা কেউ আমার পাশে ছিলে না। আমার সব বন্ধুদের বাবা মাকে দেখতাম, তারা ওদের কত ভালোবাসতো, কত কিছু কিনে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। কিন্তু তোমরা শুধু নিজের কর্তব্য করে গেছো। আরো আরো কত ভালো থাকা, যার জন্য শুধু
বেছে নিয়েছো অর্থকে, কিন্তু কোনো মানুষের মন জয় করতে পারোনি, তাকে ভালোবাসতে পারোনি, নিজের সন্তানকে অবহেলা করে গেছো। আর আজও সেই একইভাবে একটা কঠিন পাথরের মতন দাঁড়িয়ে আমার সামনে বলে চলেছো যে তোমরা নির্দোষ, তোমরা নাকি কিচ্ছু করোনি, কিচ্ছু না। এই দেখো এখন তাকিয়ে আমার দিকে কেমন। তোমাদের এই নির্দোষ সত্তাটা আজ কোন অরুন্ধতী জন্ম দিয়েছে একবার তাকিয়ে দেখো। মা, কি হলো? বাবা, দেখো দেখো, এই যে এক নতুন অরুন্ধতী দাঁড়িয়ে রয়েছে তোমাদের সামনে। তাহলে আজকে এত ভয় পাচ্ছ কেন তাকে? হ্যাঁ, আমি ওই রকম ভাবেই এই বাড়িটা একলা থাকতে ভয় পেতাম। কেউ আসতো না আমার ভয় দূর করতে, কেউ না। আর সব ভয় সব কষ্ট এই নতুন অরুন্ধতী জন্ম দিয়েছে। আর আমি আজকে খুব খুশি জানো, কারণ আমি এই নতুন অরুন্ধতীকে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বানিয়েছো আমাকে এরকম, এই সমাজ বানিয়েছে আমাকে এরকম। কেউ আমাকে বুঝতে চায়নি, কেউ আমাকে ভালোবাসতে চায়নি, সবারই শুধু নিজের দায় আর কর্তব্য সেরেছে। খুব ভালো করেছে, কিন্তু আর না, আমি আর হারতে দেব না নিজেকে। অনেক হেরেছি, অনেক, এবার শুধু জিতবো, শুধু জিতবো আমি। সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে অরুন্ধতির ছোড়াটা হাতে নিয়ে অন্ধের মতো তার বাবা মা শরীরে তীব্রভাবে আঘাত করতে লাগে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে তারা দেখলো অরুন্ধতী তার বাবা মাকে ক্ষতবিক্ষত করছে। প্রতিবেশীরা দৃশ্যটা দেখা মাত্রই আর বিলম্ব না করে সাথে সাথে পুলিশকে খবর দিল। অরুন্ধতী তখনও এক নাগাড়ে তার বাবা মায়ের মৃত শরীরের ওপর ছোড়া দিয়ে প্রহার করেই চলেছিল। সে চাইলেই সেখান থেকে সেদিন পালাতে পারত। সে জানত ঘটনার পর তার কি পরিণতি হবে, কিন্তু সবটা জেনেও সে ওই স্থান ত্যাগ করে কোথাও চলে গেল না। বাবা মার মৃত শরীরটার দিকে তাকিয়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো অরুন্ধতীর। ওইদিকে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। অরুন্ধতী তখনও তেমনই স্থির, নিশ্চল। তার সারা শরীরে ছিল রক্তের ছিটে, সারা মুখে রক্ত মাখা, এমনকি হাতগুলো। পুলিশ এসে অরুন্ধতীকে ধরে ফেলল। পুলিশের এক অফিসার তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। অনেক কষ্টে অরুন্ধতীর হাত থেকে ছুরিটা কেড়ে নিতে সক্ষম হলো সে। অরুন্ধতী কিছুটাই ওই ছুরিটা তার নিজের থেকে আলাদা করতে চাইছিল না, কিন্তু পুলিশের জোড়াজুড়িতে সে আর পারল না। শেষে সারেন্ডার করতে বাধ্য হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস অরুন্ধতী। আপনি একজন খুনি, আর আপনাকে এর শাস্তি পেতেই হবে। পুলিশ তাকে গ্রেপ্তার করল। অরুন্ধতী তখনও এক অদ্ভুত হাসি হাসছিল। তার মনে সেদিন আর কোনো ভয় ছিল না, চোখে নেমে এসেছিল এক ক্লান্তি। কিন্তু সেই ক্লান্তিতে কোনো তৎপরতার চিহ্ন ছিল না, ছিল শান্তির, স্বস্তির। এতকালের সেই রাগ, জমে থাকা অসহ্য ক্ষোভগুলির পরিসমাপ্তি ঘটাতে পেরেছিল সে। এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে। সেদিন তো এবার তাকে চিরকালের মতো বন্দী হতে হবে। জেলের ওই শলাকার পিছনে আমৃত্যু বন্দী থাকতে হবে তাকে। কিন্তু এই বন্দিত্বই তো ছিল তার কাছে মুক্তি। কারণ কারুর কাছে বন্দিত্বই মুক্তি, আবার কারুর কাছে মুক্তিই হলো আসল বন্দিত্ব। সে এতকাল বাইরে থেকেও নিজেকে বন্দী হিসেবে খুঁজে পাচ্ছিল। সে তার মনের অন্তরে লুকিয়ে থাকা দায় আর কষ্টগুলোর কাছে বন্দী ছিল, কিন্তু আজ সে সম্পূর্ণরূপে মুক্ত হতে পেরেছে। এতকালের এই বন্দিত্বর হাত থেকে মুক্তি পেয়েছিল অরুন্ধতী। অরুন্ধতীকে যখন পুলিশের গাড়িতে তোলা হলো, তখন তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার দুই হাত ছিল হাতকড়ায় বাঁধা, কিন্তু তার মনের ভেতরের সত্তাটি ছিল সম্পূর্ণ মুক্ত। সে তাকিয়ে দেখল তার ছোটবেলার বাড়ির সামনে ভিড় করে থাকা মানুষগুলোকে, যে বাড়িতে সে তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো কাটিয়েছিল। তাদের চোখে তার জন্য ছিল সেই একই ভয়, ঘৃণা আর বিস্ময়। কিন্তু সেইগুলো আর তাকে পূর্বের মতো বিচলিত করতে পারল না।
সে হাসল, মুক্তির হাসি। অরুন্ধতী সেই ভয় আর ঘৃণাগুলিকে এবারে আরো কাছ থেকে উপভোগ করছিল, কিন্তু আদরের সাথে বরণ করেও নিচ্ছিল। আর সেই বীভৎস হাসিটা প্রতিবেশীদের কানে এক তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছিল। কিন্তু অরুন্ধতী ছিল মুক্ত। তার এই অন্তিম পরিণতিটা সবাই অন্য আঙ্গিকে দেখলেও এটাই ছিল অরুন্ধতীর কাছে তার জীবনের আসল মুক্তির ঠিকানা। কিছু মুক্তি এমনও হয়, কিছু পাখি এভাবেও আকাশে উড়ে যায়। তাদের দেখলে হয়তো মনে হয় তারা শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু বাস্তবে তাদের মন আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে থাকে। শৃঙ্খলের ওই বন্দিত্ব তাকে আর হাতছানি দিয়ে ডাকতে পারে না। অরুন্ধতী হাসছিল, অথচ তার দুই চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছিল অশ্রু। কলকাতা শহর সেদিন ওই হাসির আলোড়নটা দেখেছিল বটে, কিন্তু কেউ অরুন্ধতীর মুক্তির দিকে হয়তো নজর করেনি। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।